চলো তাহলে টাইপ 5 শুরু করা যাক। টাইপ 5 হচ্ছে নক্ষত্রের ঔজ্জ্বল্য সম্পর্কিত। তো ঔজ্জ্বল্য বিষয়টা কি? মজার বিষয় হচ্ছে ঔজ্জ্বল্যের স্কেল অনুযায়ী যেই তারার ঔজ্জ্বল্য বেশি হবে সেই তারার উজ্জ্বলতা কম হবে, আর যেই তারার উজ্জ্বলের মান কম হবে সেই তারার উজ্জ্বলতা বেশি হবে। বানান একটু দেখি। এই উজ্জ্বলতার কথা বলতেছে, ঠিক আছে? উজ্জ্বলতা, ঠিক আছে? অনেকে বল লিখে, অনেকে বল লিখে না, দ্যাট ডাজন্ট ম্যাটার। ফিজিক্সে বানানোর জন্য কখনো মার্কস কাটা যায় না। তার মানে যেটার উজ্জ্বলের মান বেশি হবে তার উজ্জ্বলতা কম হবে, আর যার উজ্জ্বল্য কম হবে তার উজ্জ্বলতা বেশি হবে। ব্যাপারটা কি রকম দেখো, মানে তুমি যদি কোনো তারাটা কতখানি উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা মেজার করার জন্য উজ্জ্বলের স্কেল ব্যবহার করতেছো। অর্থাৎ লেটস সে ধরো x y z তিনটা তারা, ঠিক আছে? এখন ধরো আমি ঔজ্জ্বল্যের মান নিচ্ছি। ধরো এটার ঔজ্জ্বল্যের মান -2, এটার 5, এটার 7। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা বেশি উজ্জ্বল, কোনটা বেশি উজ্জ্বল, সবথেকে বেশি উজ্জ্বল কোনটা, তাহলে হবে বলো মান কোনটার কম? x এর মান কম, তাহলে সবথেকে বেশি উজ্জ্বল কে হবে? x। তারপরে উজ্জ্বল কে? মান কম কার? এরপরে 5 অর্থাৎ y এর। আর সবথেকে বেশি উজ্জ্বলের মান হচ্ছে z এর, অর্থাৎ z এর উজ্জ্বলতা সবথেকে বেশি কম হবে। তো চলো এই সংক্রান্ত একটা ম্যাথ করা যায়, যে একই পরম ঔজ্জ্বল্য বিশিষ্ট দুইটা তারা একটা থেকে আরেকটা 1000 গুণ বেশি দূরে অবস্থান করতেছে, তাদের ঔজ্জ্বল্যের মানের পার্থক্য কত হবে? তো আসলে এটার ফর্মুলা খুবই সহজ, m2 m1 5 log d2/d1। দেখো এই রেশিওটা আমাদের দেওয়া আছে এখানে, এই রেশিওটা কত? কিউব, তাই না? 10 কিউব। তাহলে জ্যোতির্বিজ্ঞান লেকচারে স্বাগত। তো চলো শুরু করা যাক। টাইপ 1 হচ্ছে পারসেক সংক্রান্ত। আমাদের জ্যোতির্বিজ্ঞানে যে বড় বড় দূরত্ব নিয়ে কাজ করা হয় সেখানে একক হিসেবে পারসেক ব্যবহার করা হয়। তো চলো আমরা একটা পারসেকের কনভারসেশন শিখে ফেলি। তো পারসেক ইকুয়ালস টু 3.26 আলোকবর্ষ। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 3.26 ইনটু 1 আলোকবর্ষ। 3.26 ইনটু, দেখো আলোকবর্ষ মানে কি? এক আলোকবর্ষ মানে হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে। তো চলো আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হয়? 3.26 ইনটু, দেখো এক বছরে কত দিন? 365 দিন, 24 ঘন্টা, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রতি 60 মিনিটে 60 সেকেন্ড। এবং এই পুরোটা কি আমি কি করলাম দেখো তো, এখানে বছরকে সেকেন্ড বানাইলাম, যে এক বছরে কত সেকেন্ড। আর আমরা কি জানি আলো এক সেকেন্ডে কত যায়? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 এত মিটার। তো এটা ক্যালকুলেট করলে মোটামুটি এরকম একটা ভ্যালু আসে, তোমরা ক্যালকুলেটরে দেখে নিবা, 3.08 ইনটু 10 টু দি পাওয়ার 16 মিটার। তো এই তো গেল কনভারসেশন। তো আসো আমরা হচ্ছে একটা কনভারসেশন করে ফেলি, একটা প্র্যাকটিস করি। দেখো বলা হয়েছে যে 74.7 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড পার সেকেন্ড এককে রূপান্তর করতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে দেখো 74.7 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। ওকে, এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? 74.7 এই পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ডকে নিচে নিয়ে যাই, তাহলে 1 সেকেন্ড ইনটু, এখন আসো মেগা, মেগা মানে কি? 10 টু দি পাওয়ার 6, আর পারসেক 1 পিসি। এবার আসো 1 পারসেক সমান, দেখো আমরা ঠিক উপরের প্রসেসে এটা লিখতে পারি, তাহলে হলো 74.7 1 সেকেন্ড ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 3.08 ইনটু 10 টু দি পাওয়ার 16। সো তোমরা আশা করি বাকি কাজটুকু তোমাদের জন্য, এটা ক্যালকুলেটরে কত আসে তুমি হিসাব করে লিখে ফেলবে, এই যে এত পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আশা করি টাইপ 1 তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার টাইপ 2 শুরু করা যাক। টাইপ 2 আমাদের হাবলের সূত্র সম্পর্কিত। তো দেখো আমরা যদি এরকম একটা গ্রাফ নেই,
তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর পশ্চাৎ প্রসারণ দ্রুতি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি হচ্ছে দূরত্ব নাও, তাহলে দেখো তুমি যে রেশিওর যে গ্রাফটা পাবে, সেই রেশিওর গ্রাফটাই কিন্তু হাবল ধ্রুবকের মান নির্দেশ করে। অর্থাৎ এই যে ভি বাই ডি, এই যে রেশিওটা, এই রেশিওটাই কি এই প্রত্যেকটা পয়েন্ট কি এই রেশিওর মান নির্দেশ করতেছে না? এই রেশিওটার ভ্যালুটাই হচ্ছে আমার হাবল কনস্ট্যান্টের মান। তো দেখো আমরা দুটো ম্যাথ করব এই টাইপে। তো এখানে একটা সতর্কতা, সেটা হচ্ছে হাবল কনস্ট্যান্টের মান ধরে নেওয়া হয় 55 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। অনেক সময় যেটা হয় প্রশ্নে হাবল কনস্ট্যান্টের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া থাকে। যেমন একটা সাস্টেন ম্যাথ যদি আমরা দেখি, দেখো এখানে হাবল কনস্ট্যান্টের মান 60 দেওয়া ছিল। আবার এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এই ম্যাথে হাবল কনস্ট্যান্টের মান দেখো 55 দেওয়া আছে। আবার যদি কোথাও হাবল কনস্ট্যান্টের মান দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 55 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড এই এককটা ধরে নিতে হবে। তো হাবল সাহেব কি বলেছেন? হাবল সাহেব বলেছেন যে কি আমাদের মহাবিশ্ব কি সম্প্রসারণশীল। তো চলো আমরা হাবল সাহেবের সূত্র দিয়ে একটা ম্যাথ করে ফেলি। হাবল সাহেবের সূত্রটি কি ছিল? v equals to hd। তোমরা এরকম অনেকে মনে রাখতে পারো যে আমরা যে ভিডিও দেখি এইচডি ফরম্যাটে, তো তোমরা সেভাবে মনে রাখতে পারো v equals to hd, ভিডিওর একটা ফরম্যাট, এইভাবে অনেকে মনে রাখে। তো যাই হোক, তো চলো আমরা শুরু করি তাহলে। তো দেখো বলা হচ্ছে যে কোন কোয়ার্সার এটা পৃথিবী থেকে 2.7 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে কি দূরে সরে যাচ্ছে। বলা হচ্ছে যে পৃথিবী থেকে কোয়ার্সারটির দূরত্ব কত। তো চলো আমাদের ফর্মুলা v equals to hd। তাহলে d এর ভ্যালু কত? v বাই h। আমাদের v দেওয়া আছে 2.7 × 10⁸। দেখো মিটার পার সেকেন্ডে আছে, তার মানে এই যে নিচে যে আমার এককটা আছে এটাকেও কি আবার কনভার্ট করে নিতে হবে। তো 60 কিলোমিটারকে যদি আমি মিটার পার সেকেন্ড বানাই, তাহলে এটা কি হয়ে গেল তোমার 10⁻³ এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা তো এইটাকে মিটার পার সেকেন্ড বানাইলাম, এখন আমরা মেগা পার সেকেন্ড কনভার্সেশনটা কিন্তু আমরা আমাদের আগের টাইপে দেখছি। তো আমাদের মেগা পার সেকেন্ড কনভার্সেশনটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে একটা ব্যাপার করতে পারি, কিন্তু কি ব্যাপারটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে জাস্ট এইটুকু হিসাব করব। এখানে কিন্তু পার মেগা পার সেকেন্ড আছে, অর্থাৎ তুমি এখানে হিসাব করলে পাবা ক্যালকুলেটরে 4500। দেখো এখানে পার মেগা পার সেকেন্ড, কারণ নিচেরও কিন্তু নিচে আছে মেগা পার সেকেন্ড, সো মেগা পার সেকেন্ড কিন্তু তাহলে উপরে চলে যেতে পারে। এখানে যদি একটু খেয়াল করো যে এখানে কিন্তু পার মেগা পার সেকেন্ড আছে, সো আমার এই মেগা পার সেকেন্ডটা কিন্তু উপরে চলে যেতে পারে। সো 4500 মেগা পার সেকেন্ড। সো 4500 মেগা পার সেকেন্ডকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি 4500 ইনটু 10⁶ এত পার সেকেন্ড। বাকিটা কিন্তু তোমাদের দায়িত্বে ফেলে দেওয়া যায়। তো চলো আমরা তবুও দেখি। এই যে 4500 ইনটু 10⁶, এখন পার সেকেন্ডকে যদি আমরা আগের মতো করে কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, সরি মিটারে কনভার্ট করি, তাহলে কি আসতে পারে? 3.26 ইনটু 24 ইনটু 60 ঘন্টা 60 সেকেন্ড, আর অবভিয়াসলি 365 দিন দেই নাই। 365 দিন, প্রত্যেক দিন 24 ঘন্টা, 24 ঘন্টা প্রত্যেক ঘন্টায় 60 মিনিট, প্রত্যেক মিনিটে 60 সেকেন্ড, তাহলে এটা আমার সেকেন্ড হইলো। আর প্রত্যেক সেকেন্ডে যায় কি 3 × 10⁸। তাহলে বাকি যে ক্যালকুলেশন এই যে মিটারে তুমি পাইলা, এটা ক্যালকুলেটরে কত আসে এটা হিসাব করার দায়িত্ব তোমার।
জাস্ট এটা সিম্পলি ক্যালকুলেটরে টাইপ করে কত আসে এটা তুমি বের করে ফেলবে, ব্যাস। তাহলে আমরা ম্যাথটা কি করলাম, আমরা ম্যাথটা করলাম যেটা, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ভেলোসিটি দেওয়া আছে, যে এই ভেলোসিটিতে কুয়াশাটা পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে পৃথিবী থেকে এই কুয়াশাটার দূরত্ব কত হবে, আমরা হাবল লেন্থ ধ্রুব থেকে জানি v hd, তাহলে v এর ভ্যালু হচ্ছে v/h, v দিলা h দিলা, এখন আমরা h এ ছিল কত মেগা পারসেক ছিল, তো সরি h ছিল হচ্ছে, হ্যাঁ, তো আমরা যেটা করছি আমাদের এখানে কিলোমিটার পার সেকেন্ড ছিল, আমরা প্রথমে কিলোমিটারটাকে মিটারে ভাঙাই নিছি, তো এরপরে এই রেশিওটুকু আসে 4500, আমরা মেগা পারসেকটাকে রেখে দিছি, যে মেগা পারসেকটাকে ধীরে ধীরে আরামে পরে ভাঙবো, মেগা পারসেকটা উপরে চলে গেল, আর মেগা মানে কি 10⁶। এখন পারসেকের কনভার্সেশনটা আমি আবার দেখালাম, যদিও আমি প্রিভিয়াস টাইপে একবার দেখাইছি। কনভার্সেশনটা কি 4500, আর পারসেক মানে কি তোমার 3.26 ইনটু 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ মানে কি, আলো 1 বছরে যতক্ষণ ট্রাভেল করে, সো 365 দিন 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, এটা আমি টোটাল সেকেন্ডের হিসাবটা পাইলাম, আর প্রতি সেকেন্ডে যায় 3 × 10⁸। এই হচ্ছে আমাদের টোটাল কনভারসেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, যে NGC 4472 গ্যালাক্সিটা তোমার 14 মেগাপারসেক দূরত্বে অবস্থান করতেছে, ঠিক আছে? তো সেটার পশ্চাৎ প্রসরণ বেগের মান কত, এই v এর মানটা বের করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ম্যাথটা করবা। তাহলে v কি hd, সিম্পল গুণ করে দিলেই খেলা শেষ। তাহলে v কত 14 মেগাপারসেক। আমি আর মেগাপারসেকের কনভারসেশনটা দেখাবো না, তোমরা খুব ভালো মতো জানো, ঠিক আছে? 10⁶ 1 pc, এটা তুমি না দেখে প্র্যাকটিস করবা, ওখানে যে লেখা আছে এটা তুমি যখন নিজে খাতায় করবা, এটা না দেখে প্র্যাকটিস করবা। এই পারসেকের কনভারসেশনটা জাস্ট এখানে তোমার h এর ভ্যালু, আমি এটা d এর ভ্যালু বসাইলাম, ঠিক আছে? আর তোমার h এর ভ্যালু কত 55 কিলোমিটার পার মেগাপারসেক। তো আশা করি এই হিসাবটা আমি চাচ্ছি না লিখে দিতে, আমি চাচ্ছি এই হিসাবটা তোমরা নিজেরা করো, যে আমার এখানে h এর ভ্যালু দেওয়া আছে, সরি আমার হচ্ছে এখানে d এর ভ্যালুটা দেওয়া আছে, h এর ভ্যালুও দেওয়া আছে। তো আমি d এর ভ্যালু বসাইছি, d হচ্ছে 14 মেগাপারসেক, এখানে 14 মেগা হচ্ছে 10⁶। 1 পারসেককে কিভাবে কনভার্ট করবা এটা এই জায়গায় লেখা আছে সুন্দর, এই জিনিসটা এখানে কপি করে বসাবা, নিজে নিজে না দেখে প্র্যাকটিস করবা। আবার 55 কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপারসেক, এই জিনিসটাকেও কি সেম প্রসেসে কনভার্ট করে তোমরা এখানে বসায় দিবা। ওকে, সো এটা তোমার নিজস্ব টাস্ক, ক্যালকুলেটরে তুমি কিভাবে টাইপ করবা। ওকে, ক্যালকুলেটরে টাইপ করার তো আমার দেখানোর কিছু নাই, তুমি গুণ ভাগ ইজিলি ক্যালকুলেটরে নিজে নিজে করতে পারো। তো আই গেস তোমরা হাবলের ফর্মুলা থেকে খুবই ইজি ম্যাথ আসে, আশা করি এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। তো চলো আমরা টাইপ 3 তে যাই। টাইপ 3, তো টাইপ 3 তে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে ব্রেডশিট আর ব্লুশিট। কারণ এখান থেকেও দেখা গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন আসে। একবার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন দেখেছিলাম এই ব্লুশিট থেকে বা রেডশিট থেকে। দেখো শিফটিং জিনিসটা কি রকম। তো আমরা একটা ফর্মুলা জানি, v = f ল্যাম্ডা। আমরা যদি v কনস্ট্যান্ট থাকে আমরা লিখতে পারি কি, এটা লিখতে পারি, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতে। একটা জিনিস তোমাদের মনে আছে কিনা, বেনি আসহ কলা, এই ফর্মুলাটা তোমাদের কি মনে আছে? আছে আশা করি, যে বেগুনি নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, আর লতে লাল। তো দেখো যদি দুইটা গ্রহ খুব কাছাকাছি থাকে তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে গ্রহ দুইটা কাছাকাছি আসতেছে নাকি দূরে সরে যাচ্ছে। কিভাবে পারি দেখো, তো যখন দুইটা গ্রহ কাছাকাছি আসে এদের মাঝের যে ওয়েভলেন্থ সেটা কমে যায়, আর ওয়েভলেন্থ যদি কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। ওয়েভলেন্থ কমলে তুমি কি ধরনের আলো দেখতে পারবা? বেনি নীল নীল ধরনের আলো দেখতে পারবা, তাই না?
ওই বেনি বলতে কি ওই নীলাভ একটা আলোই বোঝাচ্ছে, আমরা বেগুনি বলি না, আমরা নীল আলোই বলি, তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো ছোট। তো তাহলে দেখো এই জন্য এই নীল বলা হয় জন্যই কিন্তু ব্লু শিফটিং, অর্থাৎ একটা নক্ষত্র যদি কাছাকাছি চলে আসে তাহলে সেক্ষেত্রে ওয়েভলেন্থ কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি নীলাভ একটা আলো দেখতে পাবা। তো যে জিনিসটাকে বলা হচ্ছে ব্লু শিফটিং, অর্থাৎ ব্লু শিফট হলে আমরা বুঝবো যে কাছে আসছে, কাছে আসছে, কারণ ল্যামডা কমছে, তাই তো। আর উল্টাটা হচ্ছে রেড শিফট, যখন দূরে সরে যাবে দুইজন, ব্লুতে ঠিক কাছে আসতেছে, আর যখন দূরে সরে যাবে তখন ওয়েভলেন্থ বাড়বে, তখন কি ওয়েভলেন্থ বাড়বে, অর্থাৎ কি তারা দূরে সরে যাবে। কুকুরের ডাকের জন্য আমি খুবই দুঃখিত, রাত্রেবেলা এরকম ডাকাডাকি করে, আমার আসলে এখানে কিছু করার নাই, আই এম এক্সট্রিমলি সরি। আমি মানে যেন কোনো শব্দ না থাকে এই জন্যই আসলে এত রাতে করা, তবুও এই কুকুররা তখনও থামে না, সো কিছু করার নাই, তোমরা কিছু মনে করিও না। তো চলো আমরা এবার ম্যাথে ফিরে যাই। তো দেখো বলা হচ্ছে যে একটা তারা, দেখো হাইড্রোজেন বর্ণালী, তোমার হাইড্রোজেন বর্ণালীর যে বিচ্ছুরণ সেটার ওয়েভলেন্থটা দেখো চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? 486 আচ্ছা লেটস সে 486 ইনটু 10 টু দি পাওয়ার -9 মিটার, এটা থেকে কত হইছে 485.7 ইনটু 10 টু দি পাওয়ার -9 মিটার। আচ্ছা এখন বলা হয়েছে যে তারাটি কত বেগে এগুচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে, দেখো দুইটা কিন্তু প্রশ্ন, এগুচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে এটা একটা প্রশ্ন, আর এটা হচ্ছে কি কত বেগে। ওকে, তো চল এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, ডপলার শিফটিং এর যে ফর্মুলা সেটা ইউজ করব। দেখো তারাটা এগুচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে, এটার উত্তর আমি সহজেই প্রথমে দিতে পারি। দেখো ওয়েভলেন্থ, তোমার হাইড্রোজেন বর্ণালীর যে বিচ্ছুরণ সেটার ওয়েভলেন্থ দেখো কমে গেছে না, এখানে কি ওয়েভলেন্থ কমছে, আর ওয়েভলেন্থ যখন কমবে তখন আমরা কি বলতে পারি, কি হচ্ছে ব্লু শিফট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, প্রথমেই আমরা বলে দিতে পারি যে তারাটা কি দর্শকের দিকে কি এগিয়ে আসছে। আচ্ছা তাহলে আমি বলতে পারবো যে তারাটা দর্শকের দিকে এগিয়ে আসছে। এখন কত বেগে সেটা আমরা খুব ইজিলি বের করব। ডেল ল্যামডা মানে কি এই দুইজনের পার্থক্য, তো তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো কত পাবা, into 10 to the power -9 minus 485 into 10 to the power -9 divided by শুরুতে কত ছিল 486 into 10 to the power -9। তো এই দেখো এখান থেকে এটা তো আমরা বিয়োগ করে দিতেই পারি, তো বিয়োগ করলে কত হবে 0.3, তাই না, 0.3 into 10 to the power 9, 10 to the power 9 আমি কেটে দিতে পারি কমন নিয়ে, অর্থাৎ 0.3 কে তুমি যদি 486 দ্বারা ভাগ করো তাহলে তুমি তোমার ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যাবা। আগের মতোই আমি ক্যালকুলেটর চাপার টিপাটিপির কাজটা তোমাদের উপর দিয়ে দিলাম, তোমরা এটা রেজাল্ট বের করে নেবা। আচ্ছা আমরা আমাদের আগের ম্যাথে, তোমরা আশা করি আগের ম্যাথটা ট্রাই করছো, টাইপ 2 তে আমি যে তোমাদের লাস্ট যে ম্যাথটা দিয়েছিলাম, তো ওই ম্যাথে তোমরা কিন্তু একটা বুদ্ধি কাজে লাগাতেই পারো। দেখো আগের ম্যাথে কিন্তু মেগাপারসেক কিন্তু কাটাকাটি চলে যায়, এটা তোমরা খেয়াল করছো কিনা জানি না, যে আগের ম্যাথে তোমরা একটু খাতা উল্টায় দেখো সেখানে মেগাপারসেক কিন্তু কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি তুমি যদি 14 কে 55 দ্বারা গুণ করো তাহলে কিন্তু তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে, মানে ওখানে মেগাপারসেক আর মেগাপারসেককে কিন্তু ভাঙাভাঙির কোনো দরকার নাই। প্লিজ একটু আগের ম্যাথটা দেখো, দেখলে বুঝতে পারবে, আমি ক্লু দিয়ে দিলাম, হয়তো আমার হঠাৎ মনে হলো যে ওই ম্যাথে তোমাদের এই জায়গাটায় তোমরা শুধু খাটনি করবা, দরকার নাই। আমি বলছিলাম যে পারসেকের কনভার্সেশনটা প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করবা, বাট ওই ম্যাথে কিন্তু পারসেক কনভার্ট করার কোনো দরকার নাই, ওখানে তুমি যদি মেগাপারসেক কাটাকাটি করে দাও, ঠিক আছে, 14 এর সাথে একটা মেগাপারসেক ছিল আর 55 এর সাথে একটা মেগাপারসেক ছিল যেটা নিচে ছিল, তাই না, 14 এর সাথে একটা মেগাপারসেক ছিল আর 15 এর 55 এর সাথে 55 কিলোমিটার
পার সেকেন্ড পার মেগাপারসেক ছিল কিন্তু একটা, তাই না? তো এই মেগাপারসেক উপরে আছে, এই মেগাপারসেক নিচে আছে, সো এরা দুইজন চলে যাবে। সো তুমি যদি 14 দিয়ে 55 কে মাল্টিপ্লাই করে দাও, এটাই কিন্তু তোমার অ্যানসার। আশা করি তোমরা পারছো। এটা কিন্তু টাইপ 2 তে ছিল, একটু মনে করে দেখো, কেবলই আমরা করে আসছি এই ম্যাথটা। তো যাই হোক, এই ধরনের প্র্যাকটিসিং গুলো একটু নিজেরা করবা, আশা করি ক্যালকুলেশন গুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে ম্যাথ গুলো ইজি হয়ে গেছে। তো এই ছিল আমাদের টাইপ 3। তো আশা করি আমরা এবার টাইপ 4 এ মুভ করতে পারি। নেক্সট টপিকটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক, এটা হচ্ছে শোয়ারশিল্ড ব্যাসার্ধ। তো শোয়ারশিল্ড ব্যাসার্ধ বোঝার আগে চলো আমরা একটু ব্ল্যাক হোল নিয়ে একটা ছোট্ট একটু ডিসকাশন করে আসি। তো ব্ল্যাক হোল জিনিসটা কি? ব্ল্যাক হোল হচ্ছে এ হিউজ অ্যামাউন্ট অফ মাস ইন এ ভেরি স্মল এরিয়া, মানে ব্যাপক মাপের ভর, মানে প্রচুর ভর, ঠিক আছে, একটা ছোট একটা জায়গা। ধরো এই যে আমি একটা মোটা ছোট একটা মানুষ, তো আমাকে তুমি যদি একটা মার্বেলে কনভার্ট করে ফেলো, মনে করলা যে সুদীপ ভাই হঠাৎ করে মার্বেল হয়ে গেছে, একটা এতটুকু সাইজের মার্বেল হয়ে গেছে, কিন্তু আমার ভর সেম আছে। তো দেখো, আমি এরকম বড় সাইজের একটা মানুষ, আমি যদি একটা চাদরের উপর শুয়ে পড়ি, তাহলে চাদরটা যেই পরিমাণ বেন্ডিং হবে, আমি যদি একটা মার্বেল হয়ে যাই, বেন্ডিং কিন্তু অনেক বেশি হবে। কিসের বেন্ডিং এর সাথে কিসের বেন্ডিং মিলাচ্ছ ভাইয়া? দেখো, টাইম স্পেস ওয়েভ বলে যে জিনিসটা আছে, আমাদের মহামতি আইনস্টাইন সাহেব, আমাদের মহামতি স্টিফেন হকিং সাহেব, তাদের ভালো ভালো কিছু বই আছে, তোমরা চাইলে পড়তে পারো। এ ব্রিফ হিস্টরি অফ টাইম পড়তে পারো, হকিং সাহেবের খুব মজার বই। তো দেখো, তো ইনারা এই যে টাইম স্পেস ওয়েভ নিয়ে যে কথাটা বলছে, স্থান এবং সময়ের জাল, তো স্থান এই সময়ের জালের মধ্যে কিন্তু আমাদের এই সব গ্রহ নক্ষত্রগুলো আছে, ঠিক আছে, তাদের থিওরি এরকমটাই। তো এখন দেখো, ব্ল্যাক হোল যে জিনিসটা করে, বা কোনো ভারী, আচ্ছা প্রথম ব্ল্যাক হোল না, ধরো কোনো ভারী একটা নক্ষত্র আছে, ভারী নক্ষত্রগুলো কি করে, যদি চাদরের উপর থাকে বা এই জালের উপর থাকে, সেটা একটা বেন্ডিং তৈরি করবে। কিন্তু তার এরিয়া যদি কমে যায়, তার ভলিউম যদি কমে যায়, কিন্তু তার ভর যদি ঠিক থাকে, তাহলে কি হবে? সে একটা কি ব্যাপক মাপের একটা বেন্ডিং সৃষ্টি করবে না? ধরো একটা রবারের চাদর তুমি কল্পনা করো, একদম কল্পনা করো যে একটা রবারের চাদর, তুমি সেখানে খুব বড় সাইজে, ধরো আমাকে প্রথমে শোয়াই দিলা, তো আমি প্রথমে কি হালকা একটু বেন্ডিং সৃষ্টি করব, যেহেতু আমার এরিয়া বড়, কিন্তু আমি আমার এই ভরে, আমার যত ভর, এই ভরটাকেই আমি যদি একটা ছোট মার্বেলে কনভার্ট করে তারপরে চাদরের উপর ছেড়ে দিই, কি হবে? চাদরটা কি এরকম চুই করে নিচে চলে আসবে, ঠিক আছে, অনেক বেশি বেন্ডিং হবে। সো ব্ল্যাক হোল কাজটাও এই সেম কাজটা করে। কিভাবে সেম কাজটা করে দেখো, ব্ল্যাক হোল সৃষ্টির রহস্যটাকে, ব্ল্যাক হোল সৃষ্টির রহস্য হচ্ছে যে একটা নক্ষত্র, সে যখন আলো বিকিরণ করতে 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 তার আলো বিকিরণ শেষ হয়ে যায়, সে যখন মৃত হয়ে যায়, সে সংকুচিত হওয়া শুরু করে, স্কুইজ হওয়া শুরু করে। এই সংকোচনশীল, এই যে সংকুচিত হচ্ছে, তো এই সংকোচনশীল ব্যাসার্ধটাকে বলা হচ্ছে কি শোয়ারজকাইয়ের ব্যাসার্ধ। আর এই সংকুচিত হতে হতে সে যখন কৃষ্ণ বিবর ব্ল্যাক হোলে পরিণত হয়, তো সে যখন ব্ল্যাক হোলে পরিণত হয়, তখন সেখানে কিন্তু একটা শর্ত আছে, তার ভর কিন্তু কমতেছে না, তার এরিয়া কমে যাচ্ছে কিন্তু তার ভর কিন্তু কমতেছে না। এই ভর না কমার ফলে কি হয়? সেটা ব্যাপক পরিমাণ বেন্ডিং সৃষ্টি করে টাইম স্পেস কার্ভের উপরে, এবং এই বেন্ডিং এর কারণেই হয় কি, সে আশপাশের সবকিছু আকর্ষণ করে। তো যাই হোক, তো আমাদের ভার্সিটির জন্য শোয়ারজকাইল ব্যাসার্ধের যে ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটুখানি আলোচনা করে নিলাম, আসলে ম্যাথ করতে করতে একটু আলোচনা না শুনলে বোরিং লাগে। তো চলো আমরা শুরু করি। এই ম্যাথটা বলা আছে যে একটা তারকার ভর 5 সৌরভরের সমান, আর একটা সৌরভর দেওয়া আছে, তোমাকে শোয়ারজকাইল ব্যাসার্ধটা বের করতে হবে। এটা ডিউ তে আসছিল। তো দেখো তোমার এখানে প্ল্যানিংটা কি, এখানে এম টা কি, মোট ভর। তাহলে যেহেতু 5 সৌরভর বলা হয়েছে, মানে সূর্যের থেকেও 5 গুণ বেশি ভর, সো আমার শোয়ারজকাইল ব্যাসার্ধ RS কি হবে, 2 ইনটু জি এর মানটা বসাই দাও। জি এর মান কিন্তু জাতীয় মান, এই মানটা মনে রাখা লাগবে সব সময়। 27 ইনটু, এখন m 5টা সৌরভর, m ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 না 30 হবে, সরি ফর মাই মিস্টেক। আচ্ছা, এই তো ডিভাইড বাই c স্কয়ার, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। এই তাহলে যা আসবে, বরাবরের মতো ক্যালকুলেটরের দায়িত্ব তোমার। ওকে, দ্যাটস ইট। তাহলে আশা করি তোমরা শোয়ারজকাইল ব্যাসার্ধের ম্যাথ আসলে পারবা, বাট বি কেয়ারফুল ভাইয়া, যেন এই যে 5 সৌরভরের যে ব্যাপারটা আছে, ডাইরেক্ট জাস্ট এম এর মানটা এটা বসায় দিস না তোরা, ঠিক আছে? এই যে 5 যেহেতু বলা হয়েছে, 5টা যেন অবশ্যই গুণ করিস।
তো এরপরে আমাদের শুরু হবে টাইপ 5। আশা করি 4 এ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। m2 m1 equals to তাহলে 5 log d2 by d1। তাহলে আমার যেহেতু রেশিওটা দেওয়া আছে 10 কিউব, সো 3 সামনে গুণ হয়ে যাবে, অ্যানসার কত হবে 15। তাহলে এদের ঔজ্জ্বল্যের যে পার্থক্য, ঔজ্জ্বল্যের পার্থক্য এটা কত 15। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো।